হ্যালো স্টুডেন্টস, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পুজো এসে গেল, তোমরা মনের মধ্যে খুবই আনন্দ হচ্ছে বুঝতে পারছি। তো আমি বলেছিলাম পুজোর আগে আরেকটা ক্লাস করব, তো তোমাদের সামনে সেই ক্লাসটা নিয়ে এসে গেছি। পিরিয়ডিক প্রপার্টিজের #4, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। আজকে আমরা কমপ্লিট একটা কনসেপ্ট দেব ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি সম্পর্কে। তোমরা এই ক্লাসটা করে নাও, সবটা দেখো ভিডিওটা, তোমাদের কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আর এখান থেকে প্রশ্ন প্রায় বিভিন্নভাবে আসে, তো সেগুলো সব তোমরা উত্তর করতে পারবে যদি ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। তবে আসো আমরা শুরু করি ইলেকট্রন অ্যাফিনিটি। আচ্ছা, দেখো, ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি বলতে তোমরা বুঝতে পারছো, আসক্তি মানে হচ্ছে চাহিদা, মানে তার প্রতি কারোর প্রতি টান, আসক্তি। আসক্তি বলে না, আসক্তি টান। তো ইলেকট্রনের প্রতি টানটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তবে টান মানে কিন্তু স্পেশাল একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা তোমাকে মেনটেন করতে হবে, না হলে হবে না। সেই কন্ডিশনটা কি, যে ইলেকট্রনকে আসক্তি তখন আমি বলতে গেলে আমাকে প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে কোনো গ্যাসীয় ভূমিস্তরে অবস্থিত গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু হতে হবে। ভূমিস্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে থাকবে, আর সে গ্যাসীয় অবস্থায় থাকবে এবং বিচ্ছিন্ন বা একক অবস্থায় থাকবে। এই অবস্থায় থাকাকালীন কোনো মৌলের পরমাণু তার সর্ববহিস্থ কক্ষে অর্থাৎ ভ্যালেন্স শেলে একটা অতিরিক্ত ইলেকট্রন যোগ হয়ে নেগেটিভ আয়নে পরিণত করতে গেলে যে পরিমাণ শক্তি সে রিলিজ করবে সেটা হচ্ছে ওই মৌলের পরমাণুর ইলেকট্রন আসক্তি। এখন দেখো, সে স্টেবিলিটি গেইন করবে। যখন কোনো মৌলের পরমাণুর বহিস্থ স্তরে একটা ইলেকট্রন গেইন হবে, তখন সে যদি শক্তি রিলিজ করে জানতে হবে সে স্টেবিলিটি গেইন করলো, তবেই সে শক্তি রিলিজ করলো। আর যদি সে শক্তি রিলিজ না করে তাহলে জানতে হবে তার ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি বা আসক্তি নেই, আমাকে তখন বাইরে থেকে শক্তি প্রয়োগ করে তাকে ঢোকাতে হবে জোর করে। তো সেটা হচ্ছে ইলেকট্রন তার প্রতি মানে তার মানে তার ফেভারেবল কন্ডিশন নয় ইলেকট্রনটা গ্রহণ করার জন্য। তুমি একটুখানি এক্সাম্পল দেখে নাও, আমি তাহলে বুঝতে পারবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো ধরো ফ্লোরিন ফ্লোরিন একটা ইলেকট্রন গেইন করলো, করে কি হলো, F- হলো, দিয়ে কিছু শক্তি রিলিজ করলো, 328 কিলোজুল পার মোল এই শক্তিটা সে রিলিজ করলো। তার মানে শক্তি রিলিজ করলো মানে কি, ডান দিকে প্রোডাক্টের শক্তি মানে কি, রিলিজ করলো মানে কি, এ ইলেকট্রনটা নিয়ে সে স্থায়ী হলো। যদি এরকম হয় যে সে ঠিক আছে, ইলেকট্রন তার চাই না, তো তাকে ইলেকট্রনকে আমি একটা প্রবেশ করাবো, তাহলে তখন আমাকে শক্তি বাইরে থেকে প্রয়োগ করতে হবে। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, বেরিলিয়ামকে যদি আমি একটা ইলেকট্রন প্রবেশ করাই তাহলে কি হবে, Be-, তাহলে এখানে দেখো, এখানে কিন্তু কি হবে বলো তো, এ কিন্তু শক্তি তখন 66 কিলোজুল পার মোল। এই শক্তিটা কিন্তু মাইনাস হলো মানে কি বলতো, এটা রিলিজ করলো না, প্রোডাক্টে মাইনাস হলো মানে কি, এটা কিন্তু তাপগ্রাহী বিক্রিয়া, তার মানে এই তাপটা আমাকে একে দিতে হলো। এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে +66 হবে। তাহলে কি, এখানে কিন্তু শক্তি সে গ্রহণ করলো, তাকে আমি জোর করে ইলেকট্রনটা প্রবেশ করালাম। তাহলে এই দুটো কেসের মধ্যে দেখো, একজন ইলেকট্রন গ্রহণ করে স্থায়ী হচ্ছে, শোষিত হচ্ছে, যার জন্য, আর এ কিন্তু ইলেকট্রন গ্রহণ করছে না, যার জন্য কি আমি বাইরে থেকে শক্তি প্রোভাইড করে ইলেকট্রনটা প্রবেশ করালাম। এই দুটো কেস কিন্তু আলাদা। আবার একটা কথা বলি, থার্মোডাইনামিক্সে একটা টার্ম আছে এনথ্যালপি। এনথ্যালপি কতটা ডিটেলসে তুমি থার্মোডাইনামিক্সে পড়বে, এখন তুমি জেনে রাখো এনথ্যালপি মানে হচ্ছে কি বলবো, হিট। তাহলে এখন দেখো, এই বিক্রিয়াটাকে আমি লিখতে পারি এইভাবে, দেখে নাও, F+ ইলেকট্রন দিয়ে F- হলো, এই বিক্রিয়ার ক্ষেত্রে ΔH মানে হিট অফ এনথ্যালপি, এখানে ইলেকট্রন গেইন এনথ্যালপি বলে, মনে রাখবে ইলেকট্রন আসক্তিকে ইলেকট্রন গেইন এনথ্যালপিও বলা হয়। ΔH = কি বলতো, -328 কিলোজুল পার মোল। এটা কিন্তু
ইলেকট্রন যখন আমি রিয়াকশনের আকারে লিখেছি +328, মানে কি এ কিন্তু এই শক্তিটা কি করেছে, রিলিজ করেছে। আর যখন আমি ডেল্টা এইচ লিখব তখন নেগেটিভ সাইন দিয়ে 328, এই নেগেটিভ সাইন কথাটার অর্থ হচ্ছে রিয়াকশন আকারে লিখলে প্রোডাক্টে প্লাস এনার্জি, আর যদি ডেল্টা এইচ ফর্মে লিখি তখন মাইনাস এনার্জি। এই মাইনাস মানে কি, এই রিলিজ। সিমিলারলি এটাকে আমি লিখব কিভাবে, বেরিলিয়াম প্লাস ইলেকট্রন ধরো বি মাইনাস হলো, এর ক্ষেত্রে ডেল্টা এইচ কি করেছে, ও কিন্তু গ্রহণ করেছে, মানে +66 কিলোজুল পার মোল। তাহলে এক্ষেত্রে ডেল্টা এইচ প্লাস মানে কি, এই প্লাস আর মাইনাস সাইনটা কিন্তু মনে রাখবে শুধুমাত্র কনসেপ্টের জন্য, কি যে মাইনাস মানে ডেল্টা এইচ প্লাস মানে কি, তাহলে ডেল্টা এইচ 66 মানে আমাকে ডেল্টা এইচ প্লাস মানে কি আমাকে ইলেকট্রন এই শক্তি দিতে হয়েছে। এ কিন্তু শক্তি মানে ইলেকট্রন গ্রহণ করতে চাই না, আমি শক্তি প্রয়োগ করে ইলেকট্রনটার মধ্যে প্রবেশ করেছি। ক্লিয়ার? তাহলে আমাকে ডেল্টা এইচ টার্মটা মনে রাখতে হবে। কিভাবে আমরা ইউজ করি, ডেল্টা এইচ যখন নেগেটিভ লিখবো জানতে হবে ডেল্টা এইচ পজিটিভ লিখবো। বেশ, তাহলে আমি এখানে সংজ্ঞাতে আমি যেটা মেন কথা সেটা একবার একটুখানি সংজ্ঞাটা লিখছি না, তোমরা বই থেকে পড়বে, খালি আমি একটুখানি বলে দিচ্ছি যে যেটা মেন কথাগুলো তোমাকে মেনশন করতেই হবে সংজ্ঞায়, সেটা হচ্ছে ভূমিস্তরে বা গ্রাউন্ড স্টেটে বা সর্বনিম্ন স্তরে, আর একটা কি লিখতে হবে, বিচ্ছিন্ন, ভেরি ইম্পর্টেন্ট টার্ম, আইসোলেটেড, বিচ্ছিন্ন, আর এটা কি লিখতে হবে, গ্যাসীয় পরমাণু। এই তিনটে টার্ম কিন্তু অবশ্যই মেনশন করতে হবে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তির সংজ্ঞায়। কি বলতে হবে, যে ভূমিস্তরে থাকাকালীন কোনো বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর বাইরের সেলে একটা ইলেকট্রন প্রবেশ করিয়ে অ্যানায়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি সে মুক্ত করবে সেটা হচ্ছে ওর ইলেকট্রন আসক্তি। যদি বেশি শক্তি রিলিজ করে তাহলে ইলেকট্রন আসক্তি বেশি, যদি কম শক্তি রিলিজ করে ইলেকট্রন আসক্তি কম, কোয়াইট ন্যাচারাল। বেশি শক্তি রিলিজ করলে সে বেশি স্টেবল হবে, তার মানে সে চাইছে ইলেকট্রনটা চাইছিল, পেলো, সে রিলিজ হয়ে গেল, ইলেকট্রন রিলিজ এনার্জি রিলিজ করে দিয়ে সে স্টেবল হয়ে গেল। আর কম রিলিজ করলে জানতে হবে কি, তার আসক্তি কম। আর যখন প্লাস এনার্জি হবে তখন তাকে শক্তি দিতে হবে, তার ইলেকট্রনের প্রতি কোনো আকর্ষণ নেই, কোনো আসক্তি নেই, বরঞ্চ তাকে আমি শক্তি দিয়ে ফোর্সলি ইলেকট্রনটা প্রবেশ করালাম। ওকে, তাহলে এই তিনটে টার্ম আমাকে কিন্তু সংজ্ঞাটা ইউজ করতেই হবে, না হলে কিন্তু সংজ্ঞাটা ভুল হয়ে যাবে। বেশ, নেক্সট চলে এসে এবার এই ইলেকট্রন আসক্তির একক কী, এই এককটা একটু আমরা দেখে নিই। ইলেকট্রন আসক্তির একক, আমরা এই ইলেকট্রন আসক্তির একককে বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। প্রথম হচ্ছে ইলেকট্রন ভোল্ট, ফার্স্ট হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, এই এককে ইউজ করতে পারি। তারপরে কিলো ক্যালোরি পার মোল, এই এককে ইউজ করতে পারি। তারপরে কিলো জুল পার মোল, এই এককেও ইউজ করতে পারি। এই তিনটে যে কোনো একটাকে আমি ইউজ করতে পারি ইলেকট্রন আসক্তির এককটাকে। বেশ, এককটা হয়ে গেল। এবার চলে এসো যে ইলেকট্রন আসক্তি কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। যত ক্লিয়ার কনসেপ্ট থাকবে তুমি তত ভালো কোশ্চেনের অ্যান্সার তুমি পরীক্ষায় প্রকাশ করতে পারবে। প্রকাশভঙ্গিটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো, ইলেকট্রন আসক্তি কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, আমি ফার্স্ট পয়েন্ট ওয়াইজ দিই, আর একটা করে একটুখানি ব্যাখ্যা দিয়েছি, তোমরা ক্লিয়ারভাবে বুঝতে থাকো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে পরমাণুর আকার, পরমাণুর আকার ফার্স্ট পয়েন্ট। দেখো, যদি আকার ছোট হয়, তার মানে দেখো আকার ছোট মানে নিউক্লিয়াস থেকে বাইরের সেলটা কাছে অবস্থিত, তার মানে বাইরের সেলের ওপরে নিউক্লিয়াসের আকর্ষণ প্রভাব বেশি, তার মানে নবাগত ইলেকট্রন যে আসবে বাইরের সেলে
তার উপর নিউক্লিয়াসের আকর্ষণের প্রভাব বেশি থাকবে, তাহলে সে ওই নবাগত ইলেকট্রনকে শক্তভাবে ধরে থাকতে পারবে। তার মানে আসক্তি কী হলো, বেশি হবে। ক্লিয়ার? সিমিলারলি যখন পরমাণুর আকার বড় হবে, তার মানে বড় হবে মানে কি, নিউক্লিয়াস থেকে বাইরের সেলটা অনেকটা দূরে অবস্থিত, তাহলে বাইরের সেলের ওপর এই মুহূর্তে নিউক্লিয়াসের আকর্ষণের প্রভাবটা এমনিতেই কম। আবার নবাগত ইলেকট্রন যখন এসে ওই সেলে ঢুকবে, তখন তার ওপর আকর্ষণ প্রভাবটাও কম হবে, তাহলে তাকে শক্ত করে ধরে রাখতে পারবে না। তাহলে ইলেকট্রন আসক্তি তখন কি হবে, কম হবে। তাহলে পরমাণুর সাইজ ছোট হলে ইলেকট্রন আসক্তি বাড়ে, আর সাইজ বড় হলে ইলেকট্রন আসক্তি কমে। আমি লিখে দিই, আকার কমলে ইলেকট্রন আসক্তি, আমি বারবার লিখছি না ইলেকট্রন আসক্তি কথাটা, ইলেকট্রন অ্যাফিনিটি লিখছি, মনে রাখবে তোমরা, দ্যাট ইজ ইলেকট্রন আসক্তি। আকার ছোট হলে ইলেকট্রন আসক্তি বাড়বে, আর আকার বড় হলে ইলেকট্রন আসক্তি কমবে। তাহলে এ থেকে আমি কি দেখলাম রিলেশনটা, যে ইলেকট্রন অ্যাফিনিটি বা আসক্তি ভ্যারিজ 1/, অ্যাটমিক সাইজ বা আকার। এই হচ্ছে আমার রিলেশন। ক্লিয়ার? বেশ, সেকেন্ড পয়েন্ট চলে যাচ্ছে এবার 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা দেখো, নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জ তার মানে কি, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা, তার মানে কি পরমাণু ক্রমাঙ্ক, তাই তো? তাহলে নিউক্লিয়ার চার্জ, পরমাণু ক্রমাঙ্ক বাড়লেই কী হবে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা বাড়বে তথা নিউক্লিয়ার চার্জ বাড়বে। এবার দেখো, কোনো পরমাণুর যদি নিউক্লিয়ার চার্জ বাড়ে, তার মানে প্রোটন সংখ্যা যদি বাড়ে বা প্লাস চার্জ বাড়ে নিউক্লিয়াসের মধ্যে, তাহলে ভ্যালেন্স শেলে যে ইলেকট্রনগুলো আছে তার প্রতি আকর্ষণও বাড়বে। ন্যাচারালি নাম্বার অফ প্রোটন যদি বেড়ে যায়, তাহলে বাইরের সেলে ইলেকট্রন যে নেগেটিভ চার্জ তার প্রতি আকর্ষণ বাড়বে। তাহলে বাইরে থেকে যে নবাগত ইলেকট্রনটা আসছে তার প্রতিও আকর্ষণ বাড়বে। তাহলে নিউক্লিয়ার চার্জ বাড়লে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি বাড়বে। আর যদি নিউক্লিয়াস চার্জ যদি কমে যায়, অর্থাৎ প্রোটন সংখ্যা যদি কমে যায়, তাহলে বাইরের সেলের নবাগত ইলেকট্রনটাকে সে অত টাইটলি ধরে রাখতে পারবে না, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কমে যাবে। তাহলে কি হলো, নিউক্লিয়ার চার্জ বাড়লে আকর্ষণ বাড়ে তথা ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে। দেখো, নিউক্লিয়ার চার্জ বাড়লে আকর্ষণ বল কি, আকর্ষণ বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ভ্যালেন্স ইলেকট্রন, আকর্ষণ বাড়ে। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি, যে নবাগত ইলেকট্রনটা আসবে তার প্রতি আকর্ষণও বাড়বে। নিউক্লিয়ার চার্জ কমলে আকর্ষণ কমবে, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি সেটাও কমবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, কি লিখতে পারি রিলেশনটা, যে ইলেকট্রন অ্যাফিনিটি একটা বাড়লে একটা বাড়ছে, একটা কমলে আর একটা কমছে। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল, সমানুপাতিক সম্পর্ক কার সঙ্গে, তোমার নিউক্লিয়ার চার্জের সঙ্গে। 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট দেখো, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে নবাগত ইলেকট্রনটা কোথায় আসছে। দেখো, আমরা নিউক্লিয়াসের চারিদিকে যে সেলগুলো পড়েছি, ওই সেলের মধ্যে কি আছে, উপকক্ষ আছে। তাহলে নিউক্লিয়াস এসে সেই উপকক্ষের মধ্যে অরবিটাল এসে ঢোকে। তাহলে এখন যে অরবিটাল যেগুলো আছে এস, পি, ডি, এফ, তাহলে এর মধ্যে কোন উপকক্ষে ইলেকট্রন ঢুকছে, অর্থাৎ কোন উপকক্ষের অরবিটালে ইলেকট্রনটা ঢুকছে তার উপর ডিপেন্ড করে কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটিটা। কেন ডিপেন্ড করে, যে নিউক্লিয়াসের যে অরবিটালটা নিউক্লিয়াসের কাছে থাকবে সেই অরবিটালের প্রতি আকর্ষণটা বাড়বে,
আর যে অরবিটালটা নিউক্লিয়াস থেকে দূরে থাকবে তার প্রতি আকর্ষণ কমবে। তাহলে যেটা নিউক্লিয়াসের কাছে অরবিটাল আছে সেই অরবিটালের নবাগত ইলেকট্রনটা এলে তাকে শক্ত করে ধরে রাখতে পারবে। আর যে অরবিটালটা নিউক্লিয়াস থেকে দূরে আছে সেখানে ইলেকট্রন প্রবেশ করলে নবাগত ইলেকট্রন তাকে শক্ত করে ধরে রাখতে পারবে না, অর্থাৎ ইলেকট্রন শক্তি কমে যাবে। তার মানে এটা হচ্ছে যে এই সমস্ত এসপিডিএফ যে উপকক্ষগুলো তার ভেদন ক্ষমতার উপরে ডিপেন্ড করছে। ভেদন ক্ষমতা মানে কি? যার ভেদন ক্ষমতা বেশি সে নিউক্লিয়াসের কাছে চলে যাবে, যার ভেদন ক্ষমতা কম সে নিউক্লিয়াস থেকে দূরে থাকবে। তোমরা মনে রাখবে যে এসপিডিএফ এর ভেদন ক্ষমতার ক্রম হচ্ছে এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ। এটা কিসের ক্রম? ভেদন ক্ষমতার ক্রম। ভেদন ক্ষমতা মানে পেনিট্রেটিং পাওয়ার। তার মানে নিউক্লিয়াসের কাছে কে থাকবে? এস, ভেদন ক্ষমতা বেশি। সব থেকে নিউক্লিয়াস থেকে দূরে থাকবে কে? এফ। তার মানে যখন নবাগত ইলেকট্রনটা এস উপকক্ষে প্রবেশ করবে, এস উপকক্ষের অরবিটালে, তখন কি হবে? সে নিউক্লিয়াস দ্বারা অনেক শক্তভাবে বা আকর্ষণ প্রভাব তার উপর বেশি পড়বে, সে ভালোভাবে তার মধ্যে অবস্থান করতে পারবে, মানে ইলেকট্রন আসক্তি বাড়বে। আর এফটা নিউক্লিয়াস থেকে দূরে আছে, তার প্রতি আকর্ষণ নিউক্লিয়াসের কম আছে, সেখানে নবাগত ইলেকট্রন এলে তার প্রতি আকর্ষণ কম হবে, অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি কম হবে। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটির ক্রমটাও হচ্ছে তাও আমার তাই। ইলেকট্রন অ্যাফিনিটি কী হবে? আমার ক্রমটা এই সেম ক্রম, এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ। তার মানে কি? এসে ইলেকট্রন ঢুকলে তার অ্যাফিনিটি সব থেকে বেশি হবে, তারপরে পিএ, তারপরে ডি, তারপর এফ। এই হচ্ছে আমার ফোর্থ পয়েন্ট, সেটা হচ্ছে ভেদন ক্ষমতার অনুসারে। এবার 5 নম্বর পয়েন্ট, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখান থেকে আমরা প্রায় আমাদের প্রশ্ন আসে, প্রায় প্রত্যেক বোর্ডে প্রশ্ন আসে, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। দেখো কিছু কিছু ব্যাপার আছে, যেমন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে একটুখানি আমি বলে দিই। দেখে আমাদের অরবিটাল কি কি আছে? উপকক্ষ এস, পি, ডি, এফ উপকক্ষ। এর মধ্যে অরবিটাল কি? এস এর মধ্যে কটা আছে অরবিটাল? 1। পি এর মধ্যে কটা আছে? 3টে। ডি এর মধ্যে কটা আছে? 5টা। এফ এর মধ্যে কটা আছে? 1 2 3 4 5 6 7টা। তাহলে আমার অরবিটাল এক একটা উপকক্ষের মধ্যে এই অরবিটাল, এসে আছে 1টা, পি এ আছে 3টে, ডি এ আছে 5টা, এফ এ আছে 7টা। এবার এক একটা অরবিটালে ইলেকট্রন ধরার ক্যাপাসিটি কত করে? 2টো করে। তাহলে এস ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত হতে পারে? 2টো। পি ম্যাক্সিমাম ইলেকট্রন ধরতে পারে 2 × 3 × 6টা, ডি এর 5 × 10টা, এফ এর 7 × 14টা ক্যাপাসিটি। এবার ইলেকট্রন বিন্যাস একটা মনে রাখবে যে যখন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যখন এই অরবিটালগুলো হাফ ফিল্ড বা ফুল ফিল্ড হবে, তখন সেই ইলেকট্রন বিন্যাসটা একটু বেশি স্থায়ী হবে। যেমন হচ্ছে এস 2টো ফুলফিল, যে ইলেকট্রন বিন্যাসে এস ভর্তি থাকবে তাহলে সে কিন্তু স্থায়িত্ব তার বেশি। কেন? এ তো নিষ্ক্রিয় হিলিয়ামের কনফিগারেশন পেয়ে গেছে। আর যার পিএ, এটা কি হলো? 3টে, তার মানে এটা হাফ ফিল্ড। আবার এই পিটাকে আমি, এটা হচ্ছে হাফ ফিল্ড, এই পিটা যদি এরকম থাকে, ধরো পেয়ার করে গেল, এটা কি? ফুল ফিল্ড পি। আর এফ এর ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে দেখো এটা কি হলো? হাফ ফিল্ড। এটা কি হলো? ফুল ফিল্ড। তাহলে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের অরবিটাল যখন হাফ ফিল্ড বা ফুল ফিল্ড থাকে তখন সেই মৌলের ইলেকট্রন বিন্যাসটা এক্সট্রা স্টেবিলিটি গেইন করে। তখন এই স্টেবিলিটি সে ভাঙতে চায় না। তাহলে যখন সে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড কন্ডিশনে থাকবে তখন বাইরে থেকে ইলেকট্রন প্রতি তার আসক্তি থাকবে না। সে বরঞ্চ জানবে আমি ঠিক আছি। যদি বাইরে থেকে ইলেকট্রন তাতে ঢোকে তার এই এক্সট্রা স্টেবিলিটি যে কনফিগারেশন সেটাকে সে নষ্ট করবে। তাই যখন এই কনফিগারেশনগুলো সে থাকবে তখন তার ইলেকট্রনের প্রতি চাহিদা থাকবে না, প্রায় থাকবে না। তখন তাকে আমি যদি ইলেকট্রন প্রবেশ করাতে যাই সে তো ইলেকট্রন নিতে চাইবেই না। হয়তো দেখা যাবে আমাকে বাইরে থেকে হিট দিয়ে, অর্থাৎ এনার্জি দেওয়ার পরে ইলেকট্রন প্রবেশ করাতে হলো না, কারণ সে তো স্টেবিলিটি অবস্থায় আছে, সে তো স্টেবল আছে।
ঠিক তো, বাইরে থেকে একটা ইলেকট্রন নিয়ে সে তার স্টেবিলিটি নষ্ট করতে চাইবে না। এবার দেখো সেটা কী কী কন্ডিশন আমরা একটুখানি দেখে নিই। আমরা দেখো তাহলে NS2 ফুলফিল কন্ডিশন, যে কোনো 1s2 2s2 2p2 সরি 1s2 2s2 3s2 মানে এস ভর্তি হয়ে গেল মানে কি তার একটা অরবিটাল ফুলফিল। দেখো NP6, তার আগে NS2 করে দেবো একটা, তাহলে বুঝতে ভালো হবে যে NS2 NP6 NS2 NP6 দেখো এটা ফুলফিল কন্ডিশন আছে, এসও ভর্তি পিও ভর্তি। আবার দেখো N-1 D10 NS2 দেখো ফুলফিল কন্ডিশন আছে, এটা ফুলফিল কন্ডিশনে। যদি হাফ ফিল করি আমি NS2 NP3, 3 মানে কি প্রত্যেকটা পিতে একটা করে আছে হাফ ফিল্ড, তাহলে এটাও হাফ ফিল্ড কন্ডিশন, এটা আরেকটা স্টেবিলিটি থাকে, এরও হাফ ফিল্ডও থাকে ফুল ফিল্ডও থাকে। তাহলে এই চারটে কন্ডিশনে যখন কোনো ইলেকট্রন বিন্যাস থাকে তখন তারা এক্সট্রা স্টেবিলিটি গেইন করে। এই আমার ইলেকট্রন বিন্যাসগুলো এক্সট্রা স্টেবল, এক্সট্রা স্টেবল, এটাকে ভাঙতে চায় না। তার মানে এই স্টেবল এই ইলেকট্রন কনফিগারেশন যে থাকবে সেই ইলেকট্রন প্রতি চাহিদা দেখাবে না। যেমন ধরো উদাহরণ দিই, ধরো NS2 মানে কি বলো এবার, NS2 মানে গ্রুপ 2 এলিমেন্ট, দেখো গ্রুপ 2 এলিমেন্ট, গ্রুপ 2A, এটা কি সব বাইরে NS2। দেখো এবার NS2 NP3 মানে এটা কোন এলিমেন্ট বলো, 3 আর 2 5, তাহলে এটা হচ্ছে গ্রুপ 5A যেটা নাইট্রোজেন ফ্যামিলি। আবার দেখো NS2 NP6 এটাকে গ্রুপ 0 বা 18, দেখো ফুলফিল বাইরে 8টা। আর এটা দেখো যে গ্রুপ কি তুমি ধরতে পারো এটাকে গ্রুপ 2B, বা তুমি যদি ইয়ে করো মানে আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ 12, তাহলে এরা ফুলফিল কন্ডিশনে আছে এবং এটা হাফ ফিল কন্ডিশনে। তাহলে এই গ্রুপের মৌলগুলোর ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি সচরাচর দেখাবে না, ঠিক আছে। তাহলে তুমি একটা এক্সাম্পল নাও, আমি একটা এক্সাম্পল দিই, ধরো গ্রুপ 2A, যাক যে কাউকে নাও, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, তুমি বেরিলিয়াম ধরো, বেরিলিয়াম কত 4, 1s2 2s2, দেখো এই 2টা বাইরের সেল এবং তার এসে ফুলফিল কন্ডিশন। তাহলে কি ইলেকট্রন চাইবে? চাইবে না। তাহলে একে কি ইলেকট্রন প্রবেশ করতে গেলে আমাকে চাপ দিতে হবে। আমি মনে করে দেখো, একটু আগের আমরা ফার্স্ট যখন একটা এক্সাম্পল দিয়েছিলাম বেরিলিয়াম দিয়ে, প্রথম এক্সাম্পলটা ফ্লোরিন আর বেরিলিয়াম, ফ্লোরিনের ক্ষেত্রে ডেল্টা এইচ ছিল -328 আর বেরিলিয়ামের ক্ষেত্রে ছিল ডেল্টা এইচ +66। কেন প্লাস? কেন? দেখো স্টেবল কন্ডিশন আছে, এই ইলেকট্রন চাইনি, একে আমি দিয়েছিলাম বাই ফোর্স বাইরে থেকে 66 কিলোজুল এনার্জি সাপ্লাই করে আমি একে ইলেকট্রন ঢুকিয়েছিলাম। কেন? স্টেবল কন্ডিশন আছে। সিমিলারলি নাইট্রোজেন দেখো, নাইট্রোজেন 7, 1s2 2s2 2p, 2 আর 2 4 আর 3 7, দেখো 2p3 মানে কি সে হাফ ফিল্ড, চাইবে না, এক্সট্রা স্টেবিলিটি আছে। তাহলে এইভাবে এই গ্রুপের মৌলগুলো যখন ইলেকট্রন বিন্যাস যখন কারোরই P3 থাকবে, P6 থাকবে, S2 থাকবে বা এইটা থাকবে, তখন সে কিন্তু অতিরিক্ত স্থায়ী হবে, সে কিন্তু বাইরে থেকে ইলেকট্রন চাইবে না, অর্থাৎ তার ইলেকট্রন আসক্তি কম হবে, পজিটিভও হতে পারে। আচ্ছা, আর একটা কথা, এই হচ্ছে 5টা পয়েন্ট আমার বলা হয়ে গেল যে কি ফ্যাক্টরস অন হুইচ ইলেকট্রন অ্যাফিনিটি ডিপেন্ডস। এবার দেখো একটা চার্ট আঁকছি, সেই চার্টটা তোমরা খেয়াল করো। আমি ডেল্টা এইচ সমান এখানে লিখছি কিলো ক্যালোরি, কিলো জুল পার মোলে লিখছি। এই চার্টটা তোমরা দেখো, দেখো আমি একটা চার্ট করেছি, এটা চার্ট, এটা ভ্যালুজ, এটা হচ্ছে কি তার মানগুলোকে আমি এখানে দিয়েছি।
দেখো দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো দিয়েছি আর তৃতীয় পর্যায়ের মৌলগুলো দিয়েছি। একটা জিনিস খেয়াল করো, আমি আকারে বলেছিলাম কি পরমাণুর বাম দিক থেকে ডান দিকে গেলে আকার ক্রমশ ছোট হয়, তাহলে আসক্তি বাড়ে। আসক্তি বাড়লে কি হবে? বেশি এনার্জি রিলিজ হবে, তার মানে ডেল্টা এইচটা কী হবে? ক্রমশ বাড়বে। দেখো তুমি নেগেটিভগুলো দেখো যেন রিলিজ করছে। ফার্স্ট দেখো, আমি এটা পরে আসছি, 27, তারপরে দেখো বাড়ছে 122, তারপরে দেখো বাড়ছে 141, তারপরে দেখো 328 বাড়ছে, এখানে দেখো 43, তারপরে বাড়লো 134, তারপরে একটু কমলো, এটা পরে আসছি, 200 বাড়লো, 300 বাড়লো। তাহলে কি বাম দিক থেকে ডান দিকে গেলে আসক্তিগুলো কি হচ্ছে? ইলেকট্রন আসক্তিগুলো আমার বাড়ছে, সাইজ ছোট হচ্ছে বলে। আচ্ছা এবার একটা কথা দেখো যে তুমি, আচ্ছা আগে 1A সেলটা দেখো, -60 -53, মানে এদের ইলেকট্রন আসক্তি খুব কম। কেন বলো তো? বাইরের সেলে একটা ইলেকট্রন আছে, ভেতরের সেলে 8টা ইলেকট্রন আছে, তাহলে এ যদি একটা ছেড়ে দেয় বরঞ্চ সে নিষ্ক্রিয় গ্যাস পাবে, তাহলে ইলেকট্রন আসক্তি এর কম হবে। ওই জন্য এদের ইলেকট্রন আসক্তি গ্রুপ 1-এর সবকটার খুব কম। কেন? তারা ছেড়ে দিয়ে কিন্তু নিষ্ক্রিয় হতে চাইছে, তারা নিয়ে নিষ্ক্রিয় হবে না, ছেড়ে দিয়ে নিষ্ক্রিয় হবে, বাইরে 8টা ভেতরে 8টা পাবে, তাই তাদের ইলেকট্রন আসক্তি খুব কম। আচ্ছা গ্রুপ 1 এটা হলো। এবার গ্রুপ 2 এর ক্ষেত্রে দেখো তুমি, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম সবকটা পজিটিভ। তার মানে কি বলতো? এদের ইলেকট্রন প্রবেশ করাতে ইলেকট্রন রিলিজ করবেই না, বরং আমাকে বাইরে থেকে হিট দিয়ে একে ফোর্সলি ইলেকট্রন প্রবেশ করাতে হবে। কেন? গ্রুপ 2 এ মানে কি NH2, এস কক্ষ ভর্তি আছে, এস উপকক্ষের মধ্যে যে অরবিটালটা সে ভর্তি হয়ে গেছে, তাহলে এ ফুলফিল কন্ডিশনে আছে বিন্যাসের, মনে পড়ছে, তাহলে একে তাপ দিতে হবে। আবার দেখো কে পজিটিভ আছে, দেখো এ দেখো নাইট্রোজেন পজিটিভ। কেন বলো তো? 5A মানে কি NH2NP3, দেখো নাইট্রোজেন, এটা হচ্ছে হাফ ফিল্ড, তার মানে এক্সট্রা স্টেবিলিটি অবস্থায় আছে, এই ইলেকট্রন চাইবে না, একে তাপ দিয়ে প্রবেশ করাতে হবে। আর এখানে কি হলো? তাপ দিতে হলো না ঠিকই, কিন্তু এই ট্রেনটাই ভেঙে দিল। দেখো -43, তারপরে আরও বাড়া উচিত, বেড়েছে, তারপরে আরও বাড়া উচিত, বাড়লো কি? বাড়লো না, বরঞ্চ এর থেকে কমে গেল। তার মানে কি একে দিতে হলো না, কিন্তু এ তাপটা খুব সামান্য রিলিজ করলো, মানে কি এরও কিন্তু ইলেকট্রন নেওয়ার খুব একটা চাহিদা নেই, আসক্তি কম। আর এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে কি হলো? প্লাস হয়ে গেল। আর তুমি দেখো প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাস দেখো, এ তো বাইরে 8টা হয়েই আছে, এ তো ইলেকট্রন কোনো মতেই চাইবে না, তাহলে এর ইলেকট্রন ভিতরে ঢোকানো খুবই মুশকিল, তাহলে একে আমাকে তাপ দিয়েই ঢোকাতে হবে, তাই এদের প্লাস। এবার দেখো আমার ইলেকট্রন আসক্তি দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলো কি সব গ্রুপ 7। গ্রুপ 7 মানে কি বাইরে কটা আছে? 7টা। তার মানে এ একটা নিলেই কি হবে? আমার ইলেকট্রনিক কনফিগারেশন ইনার্ট গ্যাসের মতো হয়ে যাবে, তাই জন্য ওর ইলেকট্রনের প্রতি আসক্তি খুব বেশি। তাই জন্য এর বাম দিক থেকে ডান দিকে গেলে দেখো এই সব থেকে এই গ্রুপ 7-এর ইলেকট্রন আসক্তিগুলো খুব বেশি। তাহলে আবার দেখো এটাও তো বলেছি আমি যে 328টা ঠিক আছে মেনে নিলাম, ক্লোরিনের খুব বেশি, তাহলে ক্লোরিনের হয়ে গেল 349 কেন? আমার তো ওপর থেকে নিচে গেলে আসক্তি তো কমা উচিত, কেননা সাইজ তো বেড়ে যাচ্ছে, সাইজ বেড়ে গেলে তো ভ্যালেন্স সেলটা দূরে চলে যাচ্ছে, তাহলে সেই ভ্যালেন্স সেল যখন দূরে চলে যাচ্ছে আকর্ষণ প্রভাবটা কমে যাচ্ছে, তাহলে সেইখানকার ইলেকট্রনটাকে ধরে রাখা তো মানে শক্ত হবে, তাহলে কি আসক্তি তো আমার উপর থেকে নিচে কমা উচিত। তাহলে এখানে কিন্তু দেখো হঠাৎ বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের কিন্তু কম, ক্লোরিনের কিন্তু বেশি। এর একটা কারণ আছে, কারণটা হচ্ছে এরকম যে ফ্লোরিন দেখো সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, তাহলে ফ্লোরিনের যদি নিউক্লিয়াস এটা হয়, এটা তার একটা সেল, এটা তার 2 নম্বর সেল হলো, এখানে তার দুটো আছে, এখানে তার দুটো আছে, আর এখানে তার কটা হলো? 7টা আছে, 1 2 3 4 5 6 7টা আছে। তাহলে যেহেতু এটা সেল নাম্বার 2 নিউক্লিয়াসের কাছে অবস্থিত, আর তাহলে এর প্রতি আকর্ষণ বেশি, ইনকামিং খুব বেশি করে অ্যাকসেপ্ট করা উচিত, তাহলে তো খুবই হাই হওয়া উচিত। হোয়ারাস ক্লোরিনের তো আরেকটা সেল, সে তো আরেকটু দূরে আছে, তার প্রতি ইনকামিং ইলেকট্রনটা তো এত জোর আকর্ষণ থাকবে না, তাহলে তার কি করে বেশি হয়? প্রশ্ন আসতে পারে। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ইলেকট্রনটা যেহেতু ফ্লোরিনের ক্ষেত্রে 2 নম্বর সেলে ঢুকছে, আর 2 নম্বর সেলে 7টা ইলেকট্রন আছে, তাহলে এই সেলটা 2 নম্বর সেলটা অবশ্যই 3 নম্বর সেলের থেকে ছোট, 3 নম্বর সেলের থেকে ছোট। তাহলে এখানে 7টা ইলেকট্রন থাকলে সেই ইলেকট্রন ক্লাউডটা
তার ডেনসিটিটা বা ঘনত্বটা এত বেশি হয়ে যাবে যে আরেকটা ইলেকট্রন যখন 2 নম্বর সেলে ঢুকবে তখন সে তাকে রিপালসান করবে, বিকর্ষণ করবে। এই নিউক্লিয়াসের আকর্ষণ প্রভাবের থেকে ইলেকট্রন রিপালসানটা ডমিনেট করবে, প্রাধান্য পাবে। তার ফলে এ কিন্তু অত সহজে ইলেকট্রনটা কিন্তু এখানে ঢুকতে পারবে না। হোয়ারঅ্যাজ ক্লোরিনের যে সাইজটা কিন্তু অনেকটা বড়, 3 নম্বর সেল, নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে, সেখানেও 7টা ইলেকট্রন আছে, কিন্তু সাইজটা বড় হওয়ার জন্য সেই সেলে ইলেকট্রনের ঘনত্বটা কিন্তু ফ্লোরিনের মতো কিন্তু অতটা ঘন হবে না, কারণ ও বড় সেলের মধ্যে আছে। তখন সে কিন্তু ইনকামিং দিতে পারবে সহজে। তাহলে কি হবে, এর আসক্তিটা ওই জন্যে ক্লোরিনের কিন্তু বেশি হবে ফ্লোরিনের থেকে। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্রুপ 2 এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখো অক্সিজেন সালফার, দেখো সেম কেস, 141 200। কেন বেড়ে গেল, কেন কমা উচিত, ওপর থেকে নিচে নামছি কেন? ওই একই কারণ, এর 2 নম্বর সেলে ঢুকবে ইলেকট্রনটা, সেই 2 নম্বর সেলটা সাইজে ছোট, তার জন্য ইলেকট্রনের ঘনত্ব বেশি। যে ইলেকট্রনটা আসবে সে তাকে বেশি মাত্রায় বিকর্ষণ করবে। হোয়ারঅ্যাজ সালফার আছে তোমার 3য় পর্যায়ে, অর্থাৎ 3 নম্বর সেলে ভ্যালেন্স ইলেকট্রন, সেই সেলটা অনেকটা বড়, সেখানে ইলেকট্রনের ঘনত্বটা কম, সহজে জায়গা দিতে পারবে। তার ফলে কি হবে, এর ইলেকট্রন অ্যাফিনিটিটা অক্সিজেনের থেকে বাড়বে। এই কিছু ক্ষেত্রগুলো মনে রাখতে হবে যে এগুলো এক্সেপশন কেস। তাহলে সব থেকে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি কার হবে বলো তো? ক্লোরিনের, ফ্লোরিনের না, ক্লোরিন। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, তোমরা মনে রাখবে। আচ্ছা, এই গেল আমার ইলেকট্রন আসক্তি সম্পর্কে সব ব্যাপার, সবটাই হয়ে গেল মোটামুটি। তোমাদের ঘুরে ফিরে এখান থেকেই কোশ্চেন আসবে। এবার দেখো যে আমি লাস্ট পয়েন্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই ইলেকট্রন অ্যাফিনিটিটা অ্যালং পিরিয়ড আর অ্যালং গ্রুপ কিভাবে চেঞ্জ হয়। লাস্ট পয়েন্ট, পর্যায় সারণীতে এটা হচ্ছে অ্যালং পর্যায় বা পিরিয়ড। খুব সিম্পল, আমরা জানি, কি জানি, যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলোর পরমাণু ক্রমাঙ্ক বাড়ে, অর্থাৎ মৌলগুলো সাইজ ছোট হয়। সাইজ ছোট হলে কি হবে, ইনকামিং ইলেকট্রনটাকে ভালো করে আকর্ষণ করে ধরে রাখতে পারবে। তাহলে পর্যায় বরাবর গেলে কি হবে, আমার ইলেকট্রন অ্যাফিনিটিটা কি হবে, বাড়বে। ক্লিয়ার? অ্যালং গ্রুপ চলে আসো, টপ টু বটম। টপ টু বটম এলে কি হবে, আমরা জানি মৌলগুলোর সাইজ বাড়বে, কারণ একটা করে সেল যোগ হবে। মৌলগুলোর সাইজ যখনই বাড়বে তখন কি হবে, বাইরের সেলটা আমার নিউক্লিয়াস থেকে ক্রমশ দূরে চলে যাবে। তাহলে ইনকামিং যে ইলেকট্রনটা আসবে তার প্রতি আকর্ষণটা কি হবে, ক্রমশ কমতে থাকবে। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি ওপর থেকে নিচে শ্রেণী বরাবর গেলে কি হবে, কমবে। ক্লিয়ার? শ্রেণী, এই হচ্ছে আমার কনসেপ্ট, ওভারঅল কনসেপ্ট ইলেকট্রন অ্যাফিনিটি সম্পর্কে আমার যাবতীয় সব বলা হলো। তাহলে এবার তুমি মনে রাখো যে যেটা পড়লাম এই কনসেপ্টটা খুব ভালো করে মনের মধ্যে গেঁথে নাও। আমার মনে হয় এখান থেকে কোনো কোশ্চেন এলে তোমাদের মিস হবে না, ঠিক আছে? আর এরপরে যখন আমরা রিভিশন করব তখন আরও ভালো করে কোশ্চেন অ্যান্সার সেশনটাতে ভালো করে মন দিয়ে শুনবে, আরও ক্লিয়ার হয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই রইল। ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিও লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।